আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিপিএল এর দামামা বেজে যাবে আর কয়েক সপ্তাহের ভেতরেই, এবং তার আগে প্রত্যেকটা বিপিএল দল তারা কিন্তু দল গোছানোর কাজে ব্যস্ত। তারা তাদের বেস্ট পসিবল ফরমেশন তৈরি করতে ব্যস্ত, তাদের বেস্ট পসিবল প্রিপারেশন নিতে ব্যস্ত। এবং সেই সময়টায় একটা বড় প্রশ্নের জায়গা হচ্ছে প্রত্যেকটা বিপিএল দল তারা এবার ক্যাপ্টেন কাকে দেবে। প্রত্যেকটা বিপিএল দলের ক্যাপ্টেন্সি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, এবং এই জায়গাটায় যখন আমরা একটু অ্যানালাইসিস করি তখনই কিন্তু বুঝতে পারি যে দেশি ক্রিকেটারকে যদি আপনি ক্যাপ্টেন বানান দলের, তাহলে কিন্তু একটা স্ট্যাবিলিটি থাকার সম্ভাবনা থাকে, এবং সেই জায়গাটায় পুরো সিজন জুড়েই আপনি একজন ক্যাপ্টেনের আন্ডারে একটা প্রপার প্ল্যানিংয়ের আন্ডারে কাজ করার সুযোগটা পান। এবং টিম ম্যানেজমেন্টগুলো নিশ্চয়ই সেভাবে করেই তাদের পরিকল্পনা সাজিয়েছে, ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমেই হোক, অকশনের মাধ্যমেই হোক। যে খেলোয়াড়দেরকে তারা কম্বাইন করেছে তাদের দলে, সেই খেলোয়াড়দের মধ্য থেকে ক্যাপ্টেন বাছাই করাটা তাদের জন্য ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হতে চলেছে। গত বছরের বিপিএল এর কথায় যদি চিন্তা করি, সেই জায়গাটায় কোন কোন দলগুলো আসলে সাফল্য পেয়েছিল, যাদের একটা স্ট্যাবিলিটি ছিল দলটায়। তামিম ইকবাল ফরচুন বরিশালের ক্যাপ্টেন ছিলেন, একেবারে শুরু থেকেই তার নেতৃত্বে দলটা বেশ ভালো করেছে এবং শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়নও হয়েছিল। এবং আপনি রংপুর রাইডার্সের কথা চিন্তা করেন, যারা টানা 8টা ম্যাচ শুরু থেকে জিতে এসেছিল, নুরুল হাসান সোহানের আন্ডারে বেশ কয়েক বছর ধরে তিনি এই দলটার ক্যাপ্টেন্সি করছিলেন। খুলনা টাইগার্স যখন ভালো করছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম মেহেদী হাসান মিরাজের আলাদা একটা ক্যাপ্টেন্সির ঝলক। তবে কোন কোন দলগুলো স্ট্রাগল করেছে সেখানেও যদি তাকায়, সেখানেও লোকাল ক্রিকেটার্সই ছিলেন। সিলেট স্ট্রাইকার্সের কথা যদি বলি, সেই জায়গাটায় আরিফুল হক তিনি এই দলটার ক্যাপ্টেন ছিলেন। দলটা তেমন একটা ভালো করতে পারেনি অবশ্যই, কারণ ক্যাপ্টেন্সির ব্যাপারটা কিন্তু অন্যরকম, এবং সেই জায়গাটাতে আসলে একটা আলাদা রকম মাত্রা যোগ করা যায়, ওই দলের প্রিপারেশনে আলাদা একটা অ্যাডভান্সমেন্ট নিয়ে আসা যায়, সেটা কিন্তু ওই আরিফুল হকের আন্ডারে কিন্তু সিলেট স্ট্রাইকার্স করতে পারেনি। চট্টগ্রাম মোহাম্মদ মিথুনের আন্ডারে বেশ ভালো পারফর্ম করেছিল, তারা কোয়ালিফায়ার্সে উতরে গিয়েছিল, ফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল, তবে আলটিমেটলি তারা কিন্তু টুর্নামেন্টটা জিততে না পারলেও মোহাম্মদ মিথুনের আন্ডারে চট্টগ্রাম দলটারও পারফরমেন্স বেশ ভালো ছিল। সো একটাই মাত্র দল ছিল যারা বিদেশি ক্যাপ্টেন নিয়ে এসেছিল, সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস। গত বছর তারা থিসারা পেরেরাকে ক্যাপ্টেন বানিয়েছিল, এবং এই দলটার ভেতরে কিন্তু খুব একটা ভালো কম্বিনেশন জেলিং আমরা দেখতে পারিনি, একটা ছন্নছাড়া ভাব ছিল, লট অফ ইন্ডিভিজুয়াল পারফরমার্স, কিন্তু দল হিসেবে তারা গুছিয়ে উঠতে পারেনি নিজেদেরকে। এবারে যেহেতু 7 দলের জায়গায় 6 দলের খেলা হচ্ছে, সেই জায়গাটাতে প্রত্যেকটা দল বেশ কিছু ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল তাদের দলে অন্তর্ভুক্ত করেছে, এবং আমার কাছে মনে হয় যে এই ডিসকাশনটা ইন্টারেস্টিং হতে পারে যে কোন দল কাকে ক্যাপ্টেন বানালে দলের সবচেয়ে বেশি সুবিধা হবে, এবং কোন দলের আসলে লিডারশিপ কোরটা বেশ স্ট্রং, সেই বিষয়টা নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করব। প্রথমে যদি আসি সিলেট স্ট্রাইকার্সের বিষয়, সেখানে বেশ কিছু কন্টেন্ডার্স রয়েছেন, তবে তার মধ্যে আমি ইয়ারমার্ক করেছি দুজনকে। মেহেদী হাসান মিরাজকে সিলেট দলে ভিড়িয়েছে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে, এবং সেই সাথে অকশন থেকে তারা নিয়েছে জাকির হাসানকে, যিনি লেফট হ্যান্ডেড একজন টপ অর্ডার ব্যাটার, যার একটা অন্তত এক্সপিরিয়েন্স রয়েছে ক্যাপ্টেন্সি করার। সো এই দুজনের মধ্য থেকে হয়তো যে কোনো একজনকে সিলেট টাইটান্স তারা তাদের ক্যাপ্টেন হিসেবে চুজ করবে। আমার কাছে মনে হয় মেহেদী মিরাজ দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন, কারণ একাধারে তিনি বাংলাদেশের ওডিআই সেটআপের ক্যাপ্টেন, আন্ডার-19 লেভেল থেকেই তিনি ক্যাপ্টেন্সি করে যাচ্ছেন। প্রায় প্রত্যেকটা বিপিএল যখন হয় গত কয়েক বছর জুড়ে, সেই সময়টায় কিন্তু মেহেদী হাসান মিরাজই টিমকে ক্যাপ্টেন্সি করিয়েছেন। চট্টগ্রামের ক্যাপ্টেন তিনি হয়েছিলেন একটা ফেজে, সেখানে অবশ্য তার সঙ্গে খানিকটা সমস্যা হয়েছিল দলটার, পরবর্তীতে তিনি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেন। তবে গত বছর তিনি খুলনা টাইগার্সের ক্যাপ্টেন হিসেবে বেশ ভালো পারফর্ম করেছেন, এবং গত বছরের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ডিরেক্ট সাইনিং তাকে করেছে সিলেট টাইটান্স, এবং আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেনই তাকে রাখার পরিকল্পনা করে এই সিলেট টাইটান্স তাকে ঘিরে দলটাকে সাজাতে চাইছে। সুতরাং আমার কাছে দৌড়ে মনে হচ্ছে মেহেদী হাসান মিরাজ এগিয়ে আছেন, তবে জাকির হাসানও রয়েছেন সেই লিডারশিপ কোরের ভেতরে। এরপর যদি আসি চট্টগ্রামের কথায়, চট্টগ্রাম তাদের দলটা কিন্তু খুব যে আহামরি বড় তারকা দিয়ে গুছাতে পেরেছে ব্যাপারটা এরকম নয়। দেশি ক্যাটাগরির ভেতরে যে তিনজনকে আমি ইয়ারমার্ক করছি, চট্টগ্রামের সবচেয়ে বড় সাইনিং, এবারের বিপিএল এর সবচেয়ে হাইয়েস্ট পেইড ক্রিকেটার নাইম শেখ, তিনি কি ক্যাপ্টেন হবেন কিনা দলটা, সেটা একটা বড় প্রশ্নের জায়গা। কারণ নাইম শেখকে আমরা দেখেছি ডোমেস্টিকে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, তার ঢাকা ডিভিশনকে তিনি ক্যাপ্টেন্সি করিয়েছেন, এনসিএল টি20তেও তিনি ঢাকা মেট্রোর ক্যাপ্টেন ছিলেন গত বছর। সো নাইম শেখেরও ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স আছে। এছাড়াও ডিরেক্ট সাইনিংয়ে তারা শেখ মেহেদীকে নিয়েছে, যার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা সেভাবে নেই, তবে বাংলাদেশ ন্যাশনাল টিম টি20 সেটআপেও কিন্তু তিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে নমিনেশন পেয়েছিলেন বা ভাইস ক্যাপ্টেনের রোল প্লে করেছিলেন কয়েকটা সিরিজে। সুতরাং তার কাছ থেকেও আমরা একটা ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল কিছু একটা আশা করলেও করতে পারি। তবে এছাড়াও আরও একজন আছেন সিনিয়র ক্যাটাগরিতে, শুভগত হোম, যাকে কিনা আমরা ডোমেস্টিক সার্কিটে অনেক সময় রেগুলারলি ক্যাপ্টেন্সি করতে দেখি। এই তিনজনই অপশন রয়েছেন চট্টগ্রামের, শেখ মেহেদী, নাইম শেখ এবং শুভগত হোম।
এদের তিনজনের মধ্য থেকে যে কোনো একজনকে ক্যাপ্টেন পিক করবে কিনা চট্টগ্রাম সেটি দেখার বিষয়। এবং সেই সাথে আরেকটা ব্যাপার আসলে চিন্তার জায়গা যে চট্টগ্রাম যদি পার্মানেন্ট সাইনিংয়ে কোনো ভালো বিদেশিকে নিয়ে আসতে পারতো তাকে হয়তো ক্যাপ্টেন দিতে পারতো, বাট সেই জায়গাটা তো আমার মনে হচ্ছে না যে বিদেশি কাউকে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। সো সেই জায়গা থেকে চট্টগ্রামের বাছাই করতে হবে তারা তাদের হাইয়েস্ট পেইড ক্রিকেটার নাইম শেখ অকশন থেকে যাকে কিনেছে তাকেই কি ক্যাপ্টেন্সি দেবে, নাকি শেখ মেহেদী একটা রান পাবেন ফাইনালি অ্যাজ এ ক্যাপ্টেন নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টাটা করার। দেখা যাক সেই জায়গায় চট্টগ্রাম কি সিদ্ধান্ত নেয়। বাট আমার কাছে মনে হয় নাইম শেখের একটা ভালো সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম দলটাকে লিড করার জন্য, কারণ তিনি বোনাফাইড একজন স্টার্টার। ঢাকা ক্যাপিটালসের কথায় আসা যেতে পারে। ঢাকা ক্যাপিটালসেও বেশ কিছু ক্যাপ্টেন অপশনস রয়েছে, যার মধ্যে একজন হচ্ছেন সাইফ হাসান, যিনি বর্তমানে বাংলাদেশ টি-20 সেটআপের ভাইস ক্যাপ্টেন এবং সাইফ হাসানের আগেও ডোমেস্টিক ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন দলকে। তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন বেশ কয়েক বছর, আন্ডার-19 লেভেলেও তিনি ক্যাপ্টেন্সি করিয়েছেন। তো সবকিছু মিলিয়ে সাইফের একটা অ্যাবিলিটি রয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন। হি ইজ আ স্মার্ট ম্যান এবং আমার কাছে মনে হয় যে ঢাকা টিমের খুব ইম্পর্টেন্ট একজন কম্পোনেন্ট তিনি হতে চলেছেন এবার। এবং সাইফ হাসান তিনি ক্যাপ্টেন হলে কিন্তু অবাক হব না। এছাড়াও আরও দুটো অপশন রয়েছেন। একজন হচ্ছেন গতবারের যে ফাইনালিস্ট চট্টগ্রাম, তাদের যে ক্যাপ্টেন ছিলেন মিথুন, যাকে এবার ঢাকা দলে ভিড়িয়েছে মোহাম্মদ মিথুন, উইকেট কিপার ব্যাটার, এবং তাকে কি ক্যাপ্টেন্সি দেবে কিনা ঢাকা সেটাও একটা ভালো জায়গা হতে পারে। হি ক্যান ব্রিং সাম স্ট্যাবিলিটি ইন টু দ্য সাইড এবং সেটা করলে কিন্তু খুব একটা বেশি ক্ষতি হয় না। মোহাম্মদ মিথুনের সে এক্সপিরিয়েন্স রয়েছে এবং মোহাম্মদ মিথুন তিনি এবারের এনসিএল টি-20তেও খুলনা দলকে ক্যাপ্টেন্সি করিয়েছেন, সুতরাং তার একটা অ্যাবিলিটি রয়েছে সেই জায়গাটায়। তাসকিন আহমেদ আরেকজন অপশন, ইন্টারেস্টিং অপশন। বেশ কয়েকবারই তাসকিন কিন্তু বেশ কিছু ইন্টারভিউতে তার ইচ্ছা পোষণ করেছেন যে তিনি দলের ক্যাপ্টেন হতে চান, সময় সুযোগ পেলে তিনি দলের ক্যাপ্টেন্সি নিতে চান। বাংলাদেশ টি-20 সেটআপেও একবার চিন্তা করা হচ্ছিল যে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে কিনা। গত বছরের বা গত আসরের বিপিএলে আপনার মনে থাকার কথা দুর্বার রাজশাহী হয়ে তাসকিন খেলেছিলেন এবং সেই জায়গাটায় এনামুল হক বিজয় ক্যাপ্টেন হিসেবে শুরু করার পরও টুর্নামেন্টের মাঝপথে এসে তিনি ক্যাপ্টেন্সি ছেড়ে দেন এবং তাসকিন আহমেদ বাকিটুক সময় দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন থেকে তাদেরকে কোয়ালিফায়ার্সে নিয়ে যান। সুতরাং তাসকিনেরও সেই অ্যাবিলিটিটা রয়েছে। এই তিনজনের মধ্যে সম্ভাবনার জায়গা যদি বলি, সবচেয়ে প্রোগ্রেসিভ আইডিয়াটা হবে সাইফ হাসানকে ক্যাপ্টেন্সিটা যদি দেওয়া হয়, বাট আমার কাছে মনে হচ্ছে মোহাম্মদ মিথুনকেও ঢাকা সিলেক্ট করে ফেলতে পারে অ্যাজ দেয়ার ক্যাপ্টেন। আপনাদের কাছে কি মনে হয় জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। রংপুর রাইডার্স রয়েছে দুটো অপশন। একজন হচ্ছে নুরুল হাসান সোহান, যিনি তাদের রেগুলার ক্যাপ্টেন, বছরকে বছর তিনি তাদেরকে ক্যাপ্টেন্সি করিয়েছেন। শুধুমাত্র বিপিএল এ না, নুরুল হাসান সোহান ডোমেস্টিকের অন্যান্য সব টুর্নামেন্টেও তার দলগুলোকে তিনি সাধারণত ক্যাপ্টেন্সি করান এবং রংপুরকে নিয়ে শুধু বিপিএল এ ছাড়াও তিনি গ্লোবাল সুপার লিগে অ্যাজ এ ক্যাপ্টেন বেশ সফল হয়েছেন। সুতরাং সোহানকে যেহেতু ডিরেক্ট সাইনিং হিসেবে নেওয়া হয়েছে, আমার মনে হয় সোহানের উপরই ক্যাপ্টেন্সিটা বর্তাবে। তবে এখানে একটা ইন্টারেস্টিং ইনক্লুশন হচ্ছে অকশন থেকে তুলে আনা বাংলাদেশের ন্যাশনাল টিম ক্যাপ্টেন লিটন কুমার দাস, তিনিও কিন্তু এই লিডারশিপ কোর্টটার ভেতরে রয়েছেন। সুতরাং সোহানকে মোস্ট লাইকলি ক্যাপ্টেন্সিটা দেবে রংপুর রাইডার্স। লিটন সেই ক্যাপ্টেন্সি কোরের ভেতরেও রয়েছেন, তিনিও নিশ্চয়ই তার ইনপুটস দেবেন। তবে অ্যাজ ক্যাপ্টেন আমার মনে হচ্ছে সোহানের জায়গাটা পাকাপোক্ত ধরে নেওয়া যায় রংপুর রাইডার্সের ক্ষেত্রে। রাজশাহীর দিকে যদি যাই, রাজশাহী দলটায় ইন্টারেস্টিং কিছু ক্যারেক্টার্স রয়েছেন এবং চারজনকে আমি ইয়ারমার্ক করেছি এই জায়গাটায়। যদিও লিস্টের মধ্যে আপনারা তিনজনকে দেখছেন, তারপরও চারজন ক্যাপ্টেন হওয়ার পসিবিলিটি রাখেন বা ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখেন। একজন হচ্ছেন নাজমুল হোসেন শান্ত, যিনি বর্তমানে বাংলাদেশের টেস্ট টিমের ক্যাপ্টেন, 3 ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিলেন কয়েকদিন আগেই। এবং নাজমুল শান্ত ডেফিনেটলি হি হ্যাজ দ্যাট লিডারশিপ কোয়ালিটি অ্যাবাউট হিম এবং দল গোছানোর ক্ষেত্রে, দল ম্যানেজ করার ক্ষেত্রে, দলকে ইন্সপায়ার করার ক্ষেত্রে তার একটা আলাদা অবদান ডেফিনেটলি থাকে এবং তিনি ডিরেক্ট সাইনিংয়ে এই দলটায় ঢুকেছেন, রাজশাহী দলটায়। সুতরাং তাকে নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা থাকবে, কারণ অকশনের সময়ও কিন্তু আমরা দেখেছি নাজমুল হোসেন শান্ত তিনি ওই রাজশাহীর যে টিম ম্যানেজমেন্ট তাদের সঙ্গে বসেছিলেন। সুতরাং আমার কাছে মনে হয় যে নাজমুল শান্ত এগিয়ে রয়েছেন দৌড়ে ক্যাপ্টেন্সির। এবং এই জায়গাটাতে আকবর আলীও রয়েছেন। আকবর আলী অ্যাজ এ ক্যাপ্টেন বাংলাদেশ এশিয়া কাপ দলটাকে রাইজিং স্টার্সের ফাইনালে উঠিয়েছিলেন, যদিও তার নিজস্ব পারফরমেন্স ভালো ছিল না, বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমরা জানি তার ক্রেডেন্সিয়ালস কেমন। সো সেদিক থেকেও আকবর আলী একটা অপশন থাকতে পারেন। মুশফিকুর রহিমকে রাজশাহী দলে ভিড়িয়েছে অকশন থেকে। মুশফিকুর রহিম ইজ আ ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ, সাচ আ লেজেন্ডারি ক্রিকেটার এবং তার ইনপুটটাও ডেফিনেটলি রাজশাহীর অনেক অনেক কাজে লাগবে। বাট আমার মনে হয় না যে মুশফিককে রাজশাহী ক্যাপ্টেন্সিটা দেবে। হতে পারে সেটা শান্তই হবেন এবং আকবরেরও একটা আউটসাইড চান্স থাকতে পারে, যদিও আমার মনে হচ্ছে শান্ত সম্ভাবনাটা সবচেয়ে বেশি। চতুর্থ নামটা যেটা আমি বলবো সেটা ইয়াসির আলী রাব্বি। এবারে চট্টগ্রামের ক্যাপ্টেন তিনি ছিলেন ডিভিশনাল টিমটাতে, যেখানে তারা টি-20 এনসিএল টি-20টা খেলেছিল, সেখানেও তার পারফরমেন্স খারাপ ছিল না। সুতরাং ওই ক্যাপ্টেন্সি কোরটার মধ্যে বা লিডারশিপ কোরের মধ্যে ইয়াসির আলীরও একটা কন্ট্রিবিউশন এই রাজশাহী দলটায় থাকতে পারে। বাট আমার মনে হচ্ছে নাজমুল শান্তই এই দলটার ক্যাপ্টেন হবেন। নোয়াখালী যারা এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছে, দল গোছানোর জায়গাটায় তারা ডিরেক্ট সাইনিংয়ে আগেই সাইন করেছিল হাসান মাহমুদ এবং সৌম্য সরকারকে। তারপর তারা
অকশনে গিয়ে আরও বেশ কিছু ক্রিকেটার নিয়েছে। অবশ্য সেই জায়গাটা তাদের লোকাল ক্রিকেটারদের যে কালেকশনটা সেটা নিজেদের মতো কতটা নিতে পেরেছে বা ধরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ব্যাপারটা ওরকমও ধরে নেওয়া যেতে পারে। অঙ্কন এবং জাকের আলী তারা ক্যাটাগরি বি থেকে নোয়াখালীর হয়ে অকশনে ঢুকেছিলেন, সো তাদেরও ক্যাপ্টেন্সির অভ্যাস রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, আমরা সেই ব্যাপারগুলো জানি। বাট নোয়াখালীটার যদি আমি শর্টলিস্ট করি, দুজনকেই রাখতে পারি সেখানে, সৌম্য সরকার এবং জাকের আলী অনেক। জাকের আলী অনেক ইতিমধ্যে বাংলাদেশ ন্যাশনাল টিমকেও ক্যাপ্টেন্সি করিয়েছেন টি20 ফরম্যাটে। আফগানিস্তানকে আমরা 3-0 যে সিরিজটা হারিয়েছিলাম সেই সিরিজে জাকের আলী আমাদের ক্যাপ্টেন ছিলেন। কিন্তু নোয়াখালীর যে বিষয়টা সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন, যিনি নোয়াখালীর হেড কোচ এবারের বিপিএল এর জন্য, তিনি একটা ইন্টারভিউতে ইতিমধ্যে জানিয়েই দিয়েছেন যে সৌম্য সরকারের ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এই দলটাতে, এবং জাকের আলীকে তিনি আসলে ফ্রিলি খেলতে দেওয়ার লাইসেন্সটা দিতে চান, ক্যাপ্টেন্সির বার্ডেনটা তার উপর দিতে চান না। সো সৌম্য জাকের এই দুজনের মধ্যে যে কোনো একজন যদি ক্যাপ্টেন হন, মোস্ট লাইকলি সৌম্যকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে, তার জন্যও কিন্তু এটা একটা নতুন যাত্রা। সো ওভারঅল যদি আমরা চিন্তা করে দেখি, বেশ কিছু ইজি কন্টেন্ডার্স ছিল, যেমন রংপুরের সোহান তিনি ক্যাপ্টেন হবেন, সিলেটের মিরাজ তিনি ক্যাপ্টেন হবেন, ঢাকাতে একটু কনফিউশন আছে যদিও মোহাম্মদ মিথুন এবং সাইফের মধ্যে কে হবেন বা তাসকিনও হবেন কিনা সেটা একটা বিষয় হতে পারে। নাজমুল হোসেন শান্ত যেমন রাজশাহীকে লিড করতে পারেন, আকবর আলী একটা খুব ভালো কন্টেন্ডার আছে। দুটো দল মেইনলি ক্যাপ্টেন্সির একটা সমস্যায় ভুগতে পারে, সেই একটা হচ্ছে নোয়াখালী। তারা সৌম্যকে যদি ক্যাপ্টেন্সি দেয়, ইট উইল বি আ নিউ চ্যালেঞ্জ ফর হিম। এবং চট্টগ্রামের ক্ষেত্রে বলবো, নাইম বা শেখ মেহেদী যাকেই দেওয়া হোক না কেন, তাদের কিন্তু প্রিভিয়াসলি ক্যাপ্টেন্সি করার সেই অভিজ্ঞতাগুলো নেই। সো ওভারঅল আপনাদের কাছে আসলে কি মনে হয়েছে, প্রত্যেকটা দলের ক্যাপ্টেন কে হতে পারেন আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন। এবং আপনাদের ফেভারিট টিমের যেই খেলোয়াড়রা রয়েছেন তারা ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা কতটুকু রাখেন এবং কোন দলটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন, সেই ব্যাপারগুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।